হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ট্রাভেল ব্লগ। আজকের পর্বে দেখাবো হচ্ছে ইস্তানবুল, যেটাকে বলা হয় সিটি অফ দি ওয়ার্ল্ডস ডিজায়ার। তো এর আগে ক্যাপাডোকিয়া ব্লগ যখন দেখিয়েছিলাম তখন ইস্তানবুল সম্বন্ধে কিছু কিছু বলেছিলাম। তো আজকে যেহেতু ইস্তানবুল নিয়ে ভিডিও, সো এখানে কিছুটা ডিটেলস বলবো। তো ইস্তানবুল আসলে এমন একটা শহর যেটা মানে অনেক দিন ধরেই বা যুগ যুগ ধরে মানে এটা একের পর এক টেক ওভার হয়েছে বিভিন্ন সময়। তো রোমানরা, গ্রিকরা, দেন অটোম্যানরা অনেকজনই এটাকে টেক ওভার করেছে তাদের নিজেদের স্বার্থের জন্য। কারণ হচ্ছে এই শহরের যে লোকেশনটা বসফোরাসের পাশে, এটা খুবই স্ট্র্যাটেজিক ছিল ওই সময়টা। সো এটা বারবার হাত বদল হয়েছে এই শহরটার যে কর্তৃত্ব ছিল সেটা। তো ইস্তানবুলের হিস্ট্রি আসলে যেটা বুঝতেই পারছেন যে ইট গোজ ওয়ে লং ব্যাক। সো যদি ফ্যাক্ট কিছুটা বলতে চাই তাহলে ইস্তানবুলকে আগে বলা হতো, প্রথম দিকে বলা হতো বাইজেন্টাইন বা বাইজেন্টিয়াম, তারপর এটাকে বলা হতো কনস্ট্যান্টিনোপল, দেন এটা নাম হয় ইস্তানবুল। তো বাইজেন্টিয়ামের কারণ হচ্ছে এটা মোটামুটি 700 শতকের দিকে এখানে গ্রিক কলোনিস্টরা এখানে প্রথম বসতির জন্য আসে। তখন তাদের যে রাজা ছিলেন তার নাম ছিল বাইজাস। তো বাইজাস যখন কন্ট্রোল নেন তখন তিনি তার নাম অনুযায়ী এটার নামটা রাখেন বাইজেন্টিয়াম। এরপরে এটা একটা সময় চলে যায় রোমানদের হাতে। তো রোমানদের হাতে যখন যায় তখন রোমান এম্পায়ার কনস্ট্যান্টিন এটার নাম রাখেন কনস্ট্যান্টিনোপল। রোমানদের পরে গ্রিক অর্থোডক্স খ্রিস্টিয়ানরা এটার আবার কন্ট্রোল নেয়। তো এরপরে ফোর্থ ক্রুসেড হয়ে যাওয়ার পরে দেখা যায় যে কন্ট্রোলটা চলে যায় ক্যাথলিক ল্যাটিন এম্পায়ারের কাছে। তো যেহেতু ল্যাটিন এম্পায়ার ছিল ক্যাথলিক এবং গ্রিকরা ছিল অর্থোডক্স, তো এই দুজনের মধ্যে, এই দুটো জাতির মধ্যে অনেক ক্ল্যাশ হতো, যেটার ফলাফলে শহরটা অনেকবারই মানে প্রায় ডিস্ট্রাকশন হয়ে গিয়েছিল, এমন একটা অবস্থা ছিল। তো ফিনান্সিয়ালও ব্যাংক্রাফ্ট হয়ে গিয়েছিল। তো একটা পর্যায়ে যে দেখা যায় যে মানে যখন এই অবস্থা চলছিল তখন আশেপাশে অটোমানরা অনেক শহর কনকার করছিল। তো ফাইনালি 1453 সালে এই শহরটা পুরোপুরি কন্ট্রোল টেক ওভার করে অটোম্যানরা। That, yeah. So I think we can take a picture from here, right? From here? Yeah, a little bit further maybe. Okay. Yeah. ইস্তানবুলে আমাদের ডে ট্যুর শুরু হয়েছিল হিপোড্রোম দিয়ে। তো এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটাই হিপোড্রোম। আর পাশে যে ভদ্রমহিলা হাঁটছেন উনি আমাদের ট্যুর গাইড ছিলেন। তো হিপোড্রোমটা বেসিক্যালি আসলে এখানে চ্যারিয়ট রেসিং হতো বা ঘোড়ার রেসিং হতো। তো ওই সময় কনস্ট্যান্টিনের সময় বা বাইজেন্টাইনদের সময় এই ধরনের রেসিং খুব ফেমাস ছিল, স্পেশালি রোমানদের, মানে কনস্ট্যান্টিন দ্য গ্রেট বা এখানে জাস্টিনিয়ান, উনিও এখানে কিং ছিলেন একটা সময়। তো এদের আসলে মানে রোমান কালচারের মধ্যে এই চ্যারিয়ট রেসিংটা খুব ফেমাস। তো এই জায়গাটাতেই চ্যারিয়ট রেসিংটা হতো। তো দূরে যেটাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ওবেলিস্ক, যেটা ইজিপ্ট থেকে নিয়ে আসা হয়েছিল বা ইজিপ্টের ফেরাও এটা গিফট করেছিল তাদেরকে, রোমানদেরকে। তো এই যেই ওবেলিস্কটা দাঁড়িয়ে আছে এটা ছিল একটা সেন্টার লাইন, এবং এই সেন্টার লাইনটাকে ঘিরেই রেসিংটা হতো। তো এইখানে ওই আমাদের যে গাইড উনি আসলে ওইটাই বলছিলেন বারবার যে এই 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 কোর্টইয়ার্ডটাই ছিল আসলে রেসিং সার্কিট। তো এইখানে এই যে ওবেলিস্কটা যেটা দেখতে পাচ্ছেন এটা আসলে গিফট এসেছিল কিং থিওডোসিসের সময়। এটা আসলে ওই ইজিপ্ট থেকে আনা হয়েছিল একটা স্পেসিফিক টেম্পল থেকে, যে টেম্পল এরকম দুইটা ওবেলিস্ক ছিল, এখান থেকে একটা তারা গিফট করে দেয়। তো এই ওবেলিস্কের মধ্যে অনেকগুলো লেখা আছে যেটা গ্রিক হায়ারোগ্লিফিক্স। তো এটার আবার দুইটা পার্ট, উপরের ওবেলিস্কটা একটা পার্ট আর নিচে একটা বেজ আছে স্টোনের, এটা আবার বাইজেন্টাইন পিরিয়ডের যে স্টোন বেসটা। আর এই উপরের ওবেলিস্কটা হচ্ছে রোমানদের সময়। তো ছবিতে থেকে দেখতে পাচ্ছেন ফারাও, সম্ভবত র্যাঙ্ক আমি জানি না, ফারাও দ্য সেকেন্ড বা কিছু একটা হবেন, তার আমলেই এটাকে গিফট করা হয় রোমানদেরকে। আর পিকচার যেটা দেখতে পাচ্ছেন, যে বললাম যে দুইটা ওবেলিস্ক ছিল, এর মধ্যে এটা একটা। আর এটা হচ্ছে নিচের বেসটা, মানে যেটার উপর ওবেলিস্কটা দাঁড় করানো। আর এখানে ওই যে কিং থিওডোসিয়াস এবং তার যেই মানে জেনারেল ছিলেন ভ্যালেন্টিনিয়ান,
আর বাম পাশে তার দুই ছেলে অনোরিয়াস অ্যান্ড আর্কেডিয়াস। তো আরেকটা জিনিস হচ্ছে এই ওবেলিস্কের ঠিক পিছনে একটা কলাম আছে যেটাকে সার্পেন্ট কলাম বলা হয়, বা সার্পেন্ট মানে বেসিক্যালি সাপ, মানে সাপ জাতীয় কোনো একটা প্রাণীর মতো। তো সার্পেন্ট কলাম যদিও সাপের, বাট এখানে আসলে এখন যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে এটা ভাঙ্গা, যে কারণে সাপের কোনো ফিগার নেই, বাট একটা সময় ছিল। তো এই সার্পেন্ট কলামের যদি হিস্ট্রিটা বলতে চাই, তাহলে এটা হচ্ছে 5th সেঞ্চুরিতে গ্রিক এবং পার্সিয়ানদের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল। তো সেই যুদ্ধে গ্রিকরা পার্সিয়ানদেরকে ডিফিট করে, এবং ডিফিট করে এই শহরটা তারা টেক ওভার করে। তো টেক ওভার করার পরে তখন তারা চাচ্ছিল, গ্রিকদের মধ্যে একটা ব্যাপার থাকে, তারা যে তারা গডদেরকে খুশি করতে চায় যে কোনো কিছু হওয়ার পরে, মানে কোনো কিছু বিজয়ের পরে। তো তারা ওই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা ট্রাইপডের মতো, তো এই জিনিসটাকে তারা বানিয়েছিল হচ্ছে মানে গডকে গিফট দেওয়ার জন্য। তাদের গড ছিল অ্যাপোলোকে গিফট দেওয়ার জন্য এটা করা হয়েছিল। এবং এই ডিজাইনটা করে এটা রাখা হয়েছিল টেম্পল অফ অ্যাপোলোতে, যেটা খুব সম্ভবত গ্রিসে। তো এই যে কলামটা দেখছেন, যে ডিজাইনটা 3টা সাপের, এটার উপরেই ওই একটা মানে একটা বাটির মতো একটা জিনিস বসানো ছিল। তো ওই ডিজাইন, ওই পুরো সেট আপটাই তারা গিফট করে টেম্পল অফ অ্যাপোলোতে। তো এখন সাপের মানে সাপ দেওয়ার কারণ ছিল প্রবাবলি এই যে তাদের যে গ্রিক গড অ্যাপোলো, সে একবার একটা পাইথনকে ডিফিট করেছিল, অনেক বড় সাপকে। তো প্রবাবলি সেটা কমেমোরেট করার জন্যই তারা সাপের ফিগার দিয়ে এটা করে। এরপরে কনস্ট্যান্টিন দ্য গ্রেট যখন ইস্তানবুলটা টেক ওভার করেন, তখন তিনি খুঁজছিলেন যে কি কি জিনিস দিয়ে তার এই কোর্টইয়ার্ডটা, যে রেসিং যে সার্কিটটা, এটাকে সাজানো যায়। তখন তিনি এই যে রোমানদের একটা ফেমাস টেম্পল আছে ডেলফিতে, তো সেখানে তিনি যাওয়ার পরে তো ওইখান থেকে তিনি পরে এই স্ট্রাকচারটাকে নিয়ে আসেন, এই সাপের যে স্ট্রাকচারটা। এখানে দেখতে পাচ্ছেন এটা অনেক আগের একটা পিকচার, কেউ একজন ড্র করেছিল। ওইখানে দেখতে পাচ্ছেন যে সাপের এই ফিগারটা এখানে আছে, পিছনে ওবেলিস্ক। তো ফিগারটা যদি এখন ভেঙে গেছে, এটা নাই, দেখা যায় না, বাট এই ফিগারটাই আসলে ছিল। এই ফিগারটাকে পাওয়া যায় ওই সোফিয়া মস্কের এখানে একটা সময় এক্সক্যাভেট করতে গিয়ে পাওয়া যায়। তো এরকম একটা ফিগারই ছিল। তো ব্লু মস্কটা আসলে বানিয়েছিলেন হচ্ছে সুলতান আহমেদ দ্য ফার্স্ট। তো এটা বানানো হয়েছিল 1600 শতকের দিকে। আর এটা ওই সোফিয়ার মতোই অনেকটা মানে একটা ল্যান্ডমার্ক এখন টার্কিতে বা ইস্তানবুলে। যারা যায় তারা সবাই ব্লু মস্কটা দেখে। বাট ব্লু মস্ক এবং সোফিয়ার ডিজাইনটা অনেকটা কাছাকাছি হতে খুব কনফিউজিং, যে আসলে অনেক সময় মনে হয় যে কোনটা কি। আর তো এটাকে একটু ডিফারেন্সিয়েট করার জন্যই তারা আসলে এটাকে ব্লু কালার দিয়ে ডিজাইনটা করে, যাতে লোকজন ডিস্টিংগুইশ করতে পারে যে আসলে কোনটা কোন মস্ক। On the tiles. Our visitors, they started calling the mosque as the Blue Mosque. Now Blue Mosque. everybody knows this mosque as the Blue Mosque. It is the second largest mosque in Istanbul. It's not the biggest one, the largest one, so the second largest one, but probably is the most famous one because মনে হয় Здесь два балкона. তো ব্লু মস্কের ভিতরে ঢোকার পরে এটার সৌন্দর্য দেখে আমরা যখন আল্লাহু আকবার বললাম, তখন আমার ছেলে মাটিতে শুয়ে পড়লো। তো এটা আসলে কি সে সেজদা দেওয়া ট্রাই করছে নাকি এমনি শুয়ে পড়ছে সেটা আমরা শিওর না, বাট সবাই ধরে নিয়েছিল যে সে সেজদা দিচ্ছে। তো
যাই হোক, এই ব্লু মস্কের ভিতরটা দেখতে অনেকটা এরকম, খুবই ম্যাগনিফিসেন্ট। আর টার্কিশ মসজিদগুলোর ভিতরে আসলে স্ট্রাকচারগুলো খুব সুন্দর। এর আগে আমরা ইজিপ্টে দেখেছিলাম এরকম। Gallery. So these are Iznik tiles. Iznik. Iznik, yes. They were produced in Iznik, and there are 21,000 individual pieces of this Iznik tiles. The walls all decorated with. That's why the color is dominant, the blue color. That's why it's known as the Blue Mosque. Okay. The rest is all painted. The arches, ceiling, all painting, but the tiles on the walls on the gallery. They built a gallery section for the ladies, actually, for the women. But they don't use anymore, so they use this back side for the ladies. But this whole area is the women, and that's the worshipping area. When the visitors are here, the people just pray over there. এখানে নামাজ পড়তে পারবা, এই নামাজ পড়ার জন্য হচ্ছে ওইটা, আর এটা হচ্ছে ভিজিটারদের জন্য। So that's mihrab over there, the minbar. Okay. High five. High five. তো ব্লু মস্ক থেকে বের হয়ে আমরা যাচ্ছিলাম হচ্ছে সোফিয়ার দিকে, হায়া সোফিয়ার দিকে। আর ওই দূরে যেটা দেখতে পাচ্ছেন কমলা স্ট্রাকচারটা, কমলা রঙের, সেটাই আসলে হায়া সোফিয়া। আর বাম পাশে এখানে একটা স্ট্রাকচার আছে যেটা দেখতে পাচ্ছেন একতলা, এটা বেসিক্যালি মাদ্রাসা ছিল ওই অটোম্যানদের সময়। এখানে মাদ্রাসার ছাত্ররা ছিল, তারা পড়াশোনা করত। আর ঠিক এই মাদ্রাসার পিছনেই এখানে একটা কবর আছে, যেটা হচ্ছে সুলতান মেহমেদ দ্য সেকেন্ড, সরি সুলতান আহমেদ হবে, মানে যিনি ব্লু মস্কটা করেছিলেন। তো তার কবর হচ্ছে এই মাদ্রাসার ঠিক সাথেই। তো আমরা এগিয়ে যাচ্ছিলাম হায়া সোফিয়ার দিকে। আর এই পুরো এরিয়াটা আসলে খুবই ওয়েল মেনটেইনড, মানে খুব ক্লিন, এবং প্রচুর ট্যুরিস্ট এখানে আসেন। তো ওয়েদারও আসলে খুব সুন্দর ছিল, যদিও একটু ঠান্ডা ছিল, বাট সুন্দর ছিল। আর এই পুরো এরিয়াটাতে মানে একে তো ক্লিন, প্লাস হচ্ছে বসার জায়গা আছে, মোবাইল রেস্টুরেন্ট ছিল, তো সব মিলিয়ে বেশ সুন্দর। Where is Sultan Mehmed's grave? Is in Fatih Mosque. It's buried. Fatih Mosque was built during his time. এখানে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ফাতি মস্ক, গাইড যেটা বলছিল। তো সুলতান মেহমেদ যখন 1453 সালে ইস্তানবুল টেক ওভার করেন, তখন তিনি ওই মসজিদটা বানিয়েছিলেন, তার এই মানে টু কমেমোরেট হিজ ভিক্টরি। আর ওই মসজিদটা আসলে করা হয়েছিল, একটা চার্চ ছিল, চার্চের উপরে। Church from the Roman time, and all the like Roman emperors, because it was the biggest church, and they had the catacombs underneath the church, and all the Roman emperors, they were buried underneath that church actually, Okay. including Constantine the Great, Justinian. So they are all buried underneath the church, and then the church was destroyed by the Ottomans, and they built the Fatih Mosque on the top of it. But those all the Roman emperors, like they're all buried underneath the mosque. That must be a haunted It's place now. irony. ওই চার্চে ওই কনস্ট্যান্টিন এবং জাস্টিনিয়ান এনাদের কবর ছিল। তো ওই কবরের উপরেই মসজিদটা হয়, এবং মসজিদের পাশে সুলতান মেহমেদকেও দাফন করা হয়, তো তার কবরটাও ওইখানে।
প্রথমে এটা একটা গ্রিক অর্থোডক্স চার্চ ছিল, তো এটাকে পরে কমপ্লিট করেন হচ্ছে রোমান এম্পায়ার জাস্টিনিয়ান দ্য ফার্স্ট 537 খ্রিস্টাব্দে। এরপরে 1204-এ এটাকে রোমান ক্যাথলিক ক্যাথেড্রালে কনভার্ট করে তখনকার যে ল্যাটিন এম্পায়ার কন্ট্রোল করেছিল এই শহরটাকে তারা। দেন 1261 সালে এটাকে যখন বাইজেন্টাইন এম্পায়ার আবার টেক ওভার করে তখন তারা এটাকে আবারও অর্থোডক্স চার্চে কনভার্ট করে নিয়ে যায়। দেন 1453-তে যখন অটোম্যানরা কন্ট্রোল নেয় তখন তারা এটাকে একটা মসজিদে কনভার্ট করে। তারপরে 1930 সালে সেকুলারিজমের থ্রুতে মোস্তফা কামাল আতাতুর্ক এটাকে একটা মিউজিয়ামে কনভার্ট করেন এবং 2020 সালের জুলাইতে এটাকে আবারও মসজিদ হিসেবে কনভার্ট করা হয় এবং এখনও এটা মসজিদ হিসেবেই আছে টিল ডেট। এটা হচ্ছে হায়া সোফিয়ার পিছন দিকটা। তো সোফিয়া নিয়ে একটা ইন্টারেস্টিং হিস্ট্রি আছে, এটা হিস্ট্রি বলবো না প্রফেসি বলবো। এটা হচ্ছে ওই সুলতান মেহমেদ দ্য সেকেন্ড, যিনি এই ইস্তানবুল শহরটা প্রথম কনকার করেন অটোম্যানদের মধ্যে। তো উনি যখন তার যখন বিজয় নিশ্চিত হয় রোমানদের কাছ থেকে, যখন এই শহরটাকে উনি নিয়ে নেন তখন তো উনি কন্ট্রোল নেওয়ার পর এটাকে তো মসজিদে কনভার্ট করেন, এটা আগেই বললাম। তো এটা নিয়ে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা প্রফেসি ছিল। উনি বলেছিলেন যে একটা সময় ইস্তানবুল যে শহরটা বা যে এখানকার যে কর্তৃত্বটা এটা মুসলমানদের হাতে যাবে। তো এই প্রফেসিটা ধরেই আসলে সুলতান মেহমেদ দ্য সেকেন্ড খুব অ্যাগ্রেসিভ ছিলেন এটা দখল নেওয়ার জন্য। তো এরপরে আমরা চলে গেলাম লাঞ্চ করতে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের কাবাব। টার্কি ইজ রিয়েলি ফেমাস ফর কাবাব স্যার, খুবই টেস্টি ছিল। তো এরপরে আমরা বাপ বেটা চলে গেলাম দেখতে সুলেমানি মস্ক, যেটা আসলে আমাদের বাংলাদেশের মধ্যে তুমুল জনপ্রিয় যে সুলতান সুলেমান সিরিজ। তো সিরিজের যে মূল ক্যারেক্টার সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট, এই মসজিদটা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা তার ক্রিয়েট করা। তো এই মসজিদটা উনি বানিয়েছিলেন আসলে মেইনলি হায়া সোফিয়াকে টেক্কা দেওয়ার জন্য। তার টার্গেট ছিল যে এমন একটা মসজিদ উনি বানাবেন যেটা সোফিয়ার চেয়েও ফেমাস হবে। যাই হোক, এটা সোফিয়ার সাইজে রিলেটিভলি স্মলার, বাট এটাও ফেমাস যেহেতু সুলতান সুলেমান নিজেও খুব ফেমাস ছিলেন, তো সেই কারণে এটা ফেমাস। আর এখানে এই মসজিদের ঠিক সাথেই তার এবং তার যে ওয়াইফ, যাকে সবাই হুররাম সুলতান নামে বা হুররাম সুলতানা নামে চেনে, তার কবর এখানে। অ্যাজ ইউজুয়াল মসজিদের ভিতরটা খুবই সুন্দর, এত সুন্দর ডেকোরেশন এবং এগুলো সব এগুলো এক একটা টাইলস আনা হয়েছিল এক এক জায়গা থেকে। লেটসে মার্বেল আসছে গ্রিস থেকে, টাইলস আসছে পার্সিয়া থেকে, এক একটা এক এক রকম। ওই সময় যেরকম রাজাদের যা খেয়াল যা মর্জি সেই অনুযায়ী তারা করেছিলেন এগুলো সবই। তো এখানে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এতটুকু পর্যন্ত ভিজিটররা যেতে পারে, আর সামনে যে স্পেসটা ওইটা হচ্ছে মেইনলি নামাজের জন্য। তো ওইখানে শুধুমাত্র নামাজের যখন ওয়াক্ত হয় তখন ওটা খুলে দেওয়া হয় এবং তখন ওখানে যেতে পারে, আর পিছনে ভিজিটররা দেখার জন্য যেতে পারেন। তো অ্যাজ ইউজুয়াল জুতা খুলে যেতে হয়, মোজা পরে যেতে হয় মসজিদের যে পবিত্রতা সেটা রক্ষা করার জন্য। আর মহিলাদের জন্য মাথায় স্কার্ফ দিয়ে যাওয়াটা ম্যান্ডেটরি। তো এর পরের এপিসোডে দেখাবো হচ্ছে টপক্যাপি মিউজিয়াম। তো ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন, ফলো করুন, লাইক করুন। থ্যাংক ইউ।